আমাকে যে ভয়টা দেওয়া হয়েছে যে আমি আমার মনের কথা বলতে পারবো না, আমি সমালোচনা করতে পারবো না, আমি যেটা আমার মাথায় আসতেছে লিখতে পারবো না, আমি যেটা বানাতে চাই সেটা আমি বানাতে পারবো না, এর চেয়ে বড় শোষণ কি হতে পারে? এর কোনো মুভমেন্টে শিল্পী সমাজ, সুশীল সমাজ কখনো যোগ হয় নাই। সর্বশেষ এই ছাত্রদের সাথে যোগ হলো, একাংশই বলবো যোগ হয়েছে, মানে ম্যাক্সিমামই আমরা যোগ হয়েছি যখন আমরা বুঝছি যে স্রোত কোন দিকে যাচ্ছে। এরা যা করছে, এই যে সরকারটা, এটা দানবে কিভাবে পরিণত হয়েছে বলেন, আপনি বলেন। এদেরকে চাপতে 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 কি বঙ্গবন্ধু পরিষদ, কি মানে চলচ্চিত্র লীগ, মানে সবই তো ওরা করছে। আপনি দেখেন নাই এই যে বঙ্গবন্ধুর শতবর্ষ আপনি তারপরে এই যে কি জয় বাংলা কনসার্ট, আপনি দেখেন ঘুরে ফিরে কয়েকটা নামই, ওই এজেন্সি হইলে ঘুরে ফিরে ওই কয়েকটা এক দুইটা মানুষই, আপনি ঘুরে ফিরে দেখেন নাম কিন্তু কমন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। এখন সময়টা আসলে নতুন বাংলাদেশের, দ্রোহের এবং নতুন আগামীর, এবং সে কারণেই আমরা আমাদের শোগুলো সাজিয়েছি একটু ভিন্নভাবে। অলরেডি তিনজন অতিথির কথা আপনারা শুনেছেন। আজকেও যিনি রয়েছেন তিনি, আমি বলবো যে এই অভ্যুত্থানের একেবারে সম্মুখ যোদ্ধা, ক্যাডেটদের একটা প্রতিনিধিত্ব করেন, তেমনি শিল্পীদের প্রতিনিধিত্ব করেন। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমরা রাজনৈতিক মোটিভে অনুষ্ঠানগুলো সাজাচ্ছি কিনা। তার ছোট একটা উত্তর দিয়ে আমি অনুষ্ঠানটা যাচ্ছি যে আমরা আসলে কেউই রাজনীতির বাইরে না, এবং দীর্ঘ প্রায় 15 বছরের বেশি সময় ধরে আমরা আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার জায়গাটা অবরুদ্ধ ছিল। সে কারণে হয়তো অনেক কিছু বলতে পারিনি বা উপস্থাপন করতে পারিনি। সুতরাং আমরা এই খোলা মতে তানভীর তারেক শো আপনারা দেখছেন, এটি যেন চলমান থাকে নতুন বাংলাদেশে, সেই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি। আমার অতিথির নাম খিজির হায়াত খান, নির্মাতা, অ্যাক্টিভিস্ট, আরও অনেক পরিচয় রয়েছে। আমার বন্ধু খিজির, আমার নাম তানভীর তারেক। তানভীর ভাই কেমন আছেন বলেন? 10 দিন হলো, 6 তারিখ 5 তারিখ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটাকে বলতেছি। অনেকের আবার এটা বলতে কষ্ট হয়, বাট আমার কাছে অবশ্যই এটা দ্বিতীয় স্বাধীনতা। এটা নিয়ে আসি একটু, যে কষ্ট হয়, এবং আমাদের প্রধান উপদেষ্টা নামার পরেই দ্বিতীয় স্বাধীনতা বললেন, এটা নিয়ে অনেক রকম তর্ক আছে। তো আপনার দর্শনটা একটু শুনতে চাচ্ছি। না, তর্ক থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে অবশ্যই তর্ক থাকবে, সমালোচনা থাকবে। আমরা একজন আরেকজনের মতকে রেসপেক্ট করব, সেটাই হওয়া উচিত, রাইট? দেখেন, আমরা তো 71 দেখি নাই, আমরা 71 পরবর্তী প্রজন্ম। হ্যাঁ, তখন যে যুদ্ধটা হয়েছে সেখানে মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আর এবারের যে যুদ্ধটা হয়েছে আমাদের হাতে অস্ত্র ছিল না। আমার হাতে কি ছিল? আমার হাতে আমার সোশ্যাল মিডিয়াটা ছিল, ওটা দিয়ে আমরা যুদ্ধ করেছি। আর আপনি যেটা প্রথমে বলেছেন সম্মুখ যোদ্ধা, আমি অবশ্যই সম্মুখ যোদ্ধা ছিলাম না। সম্মুখ যোদ্ধা ছিল ছাত্র সমাজ, আমাদের জেনজি। ওরা এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের, এই দ্বিতীয় স্বাধীনতার ট্রিগার ছিল, বন্দুকের ট্রিগার ওরা ছিল, আমরা বাটটা ছিলাম। বাট একটা টার্গেটকে হিট করতে হলে আপনাকে ট্রিগারটাও লাগে, বাটটাও লাগে। ট্রিগারটাতে আপনি পুল করবেন, বাটটা আপনাকে সাপোর্ট দিবে গুলিটা যাতে টার্গেটে লাগে। সো আমি যেটা বলবো যে অবশ্যই এটা আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশকে 1.5 যুগ ধরে কেউ এভাবে শোষণ করে নাই। 71-এ যদি আমাদের শত্রু ছিল দেশের মানে পাকিস্তানিরা, এবার আমাদের শত্রু ছিল আমাদের নিজের একটা বিগত সরকার। একজন অ্যাক্টিভিস্ট, একজন নির্মাতা, একজন অভিনেতা হিসেবে খিজির হায়াত খান গত 15 বছর ধরে কিভাবে শোষিত হয়েছে? সবচেয়ে বড় শোষণ হচ্ছে আমাকে যে ভয়টা দেওয়া হয়েছে যে আমি আমার মনের কথা বলতে পারবো না, আমি সমালোচনা করতে পারবো না, আমি যেটা আমার মাথায় আসতেছে লিখতে পারবো না, আমি যেটা বানাতে চাই সেটা আমি বানাতে পারবো না, এর চেয়ে বড় শোষণ কি হতে পারে? আপনি আমার গলাটা চেপে ধরে রাখছেন, আপনি আমার হাতটা বেঁধে রাখছেন, আপনি আমার মুখটা চেপে ধরে রাখছেন, এর চেয়ে বড় শোষণ তো আর কিছু হতে পারে না। সো সবচেয়ে বড় শোষণ এটা। আর এরপরে হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন না বা আওয়ামী লীগের সাপোর্ট করেন না, তাহলে আপনি কেউ না। আপনার নাম বিএনপি, আপনার নাম জামাত, আপনার নাম বামাতি, নানা বিশেষণে আমাদেরকে বিশেষিত করা হয়েছে। তো দেখেন, আমি আগেই ক্লিয়ার করে নিই ব্যাপারটা। আমি একটা রাজনৈতিক পরিবারে, আমার বাবা কুমিল্লাতে জাতীয় পার্টির একজন সেন্ট্রাল নেতা। আমার ফাদার ইন ল, আমার শ্বশুর 6 বারের সংসদ এই দেশের, 4 বার আওয়ামী লীগ থেকে, 2 বার জাতীয় পার্টি থেকে।
শুরুর দিকে জাতীয় পার্টিতে ছিল। আমার মামারা যুদ্ধ করেছে, যুদ্ধে শহীদ হয়েছে। জন্মের পর থেকে আমরা আওয়ামী লীগ শুনে আসছি। অবশ্যই আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার তো ছিলই। বাট আপনার চোখের সামনে যখন একটা দল দানবে পরিণত হয়, ধরেন আমি আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা যদি আমার সামনে একটা খুন করে, আমাকে তো বলতে হবে যে সে খুনি। সো ব্যাপারটা সেটাই। আমি বা খুনকে সাপোর্ট করে, যদি খুনকে সাপোর্ট করে, এক্স্যাক্টলি খুনকে যদি সাপোর্ট করে, আমি যেটা বলি যে আমি বাংলাদেশের একজন মার্কাবিহীন নাগরিক। আমি বাংলাদেশের এই মুহূর্তের কোনো রাজনৈতিক দলের দর্শনে বিশ্বাস করি না। রাষ্ট্রের কাঠামো তো একটা রাজনৈতিক দলের অনুষঙ্গ নিয়েই চলে, এবং বলাই হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই এটা অন্তর্বর্তীকালীন সরকারই, এটি লং টার্মের সরকার না। তাহলে আপনি বা আপনারা যে বলছেন যে আমি কোনো রাজনৈতিক দর্শনে না, এরকম বেশ কয়েকজনের কাছ থেকে আমি শুনছি যে আমি আপাতত রাজনৈতিক দর্শনের কোনো দলের দর্শনের সাথে নেই, কিন্তু একটা নির্বাচনের ভেতর দিয়ে তো একটা নতুন বাংলাদেশ আসবে। তো সেই ক্ষেত্রে আপনার সারটা কোথায় হবে? দেখেন, আমরা মাত্র একটা গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসলাম, মানে এটা আমরা এখনো কিন্তু একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আছি। প্রত্যেকটা বিপ্লব আপনি যদি অ্যানালাইসিস করেন হিস্ট্রিতে, আপনি দেখবেন এভরি রেভলিউশন ক্রিয়েটেড নিউ লিডার্স। বিপ্লব না অভ্যুত্থান কোনটা? এটা মিক্স, বিপ্লব, অভ্যুত্থান, স্বাধীনতা, তিনটাই এটার মধ্যে মিক্স আছে। আমার কাছে এটাকে আপনি একটা দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন না। কারণ এই জাতি, দেখেন, আপনাকে আপনার নিজের লোক শোষণ করছে, আপনাকে আপনার নিজের লোক অত্যাচার করছে, আপনার নিজের সরকার আপনার ভোটাধিকার কেড়ে নিয়ে চলে গেছে, এবং আপনি কিচ্ছু বলতে পারেন নাই। একটা দেশের প্রাইম মিনিস্টার যখন বলে যে 20টা পান্ডা আর 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, তখন তো আপনার বুঝতে হবে যে আপনি কোন হরিলুটের মধ্যে আছেন। আপনি এক একটা নির্বাচন হয়, দেশের মানুষ আমরা মাথা নিচু করে এটা মেনে নেই। আচ্ছা, কখনো রাতের ভোট, কখনো সিলেকশন, কখনো আমি ডামি, আমরা কিচ্ছু বলতে পারি নাই। বললেই হয় থ্রেট, নয় গুম, আর নয় আপনি দেশেই থাকতে পারবেন না। একটা প্রশ্নের উত্তর দেন যে আওয়ামী শাসনে তো তিন টাইপের ফেক ভোট হলো, 13, 18 আর 24। হ্যাঁ, তো এবং তার আগে পরে বিরোধী দলীয় রাজনীতিবিদ বা রাজনীতিকরা, ধরা যাক আমি নাম ধরে বলি যে বিএনপি বা জামাত বা অন্যান্য সংগঠন, যে প্রতিবাদ বা মিছিল বা আন্দোলন করার চেষ্টা করেনি তা না, নানানভাবে দমন পীড়ন হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এর কোনো মুভমেন্টে শিল্পী সমাজ, সুশীল সমাজ কখনো যোগ হয় নাই। সর্বশেষ এই ছাত্রদের সাথে যোগ হলো, একাংশই বলবো যোগ হয়েছে, মানে ম্যাক্সিমামই আমরা যোগ হয়েছি যখন আমরা বুঝছি যে স্রোত কোন দিকে যাচ্ছে। মানে আমরা খুব কম সংখ্যক মানুষ প্রথম থেকে এটার সাথে ছিল, তাও খুব মৌনভাবে ছিল বা খুব অল্পভাবে ছিল, ইনক্লুডিং মাইসেলফ। আমিও যে খুব ফাটায় ফেলতে পারছি তা না। আমার বাঁধ ভেঙে গেছে যেদিন আমার কুমিল্লার বাচ্চাগুলোর উপরে অ্যাটাক করছে, ওর পরে আমার তার শিল্পী সংস্কৃতি সৃজনশীল সমাজ মানে দলদাসী ছিল। মানে ওইটাতে পরে আসি, আগে আমি একটু বলে নেই কেন রাজনৈতিক দলের সাথে। হ্যাঁ, ওইটা আমি বলে, দেখেন, আমার হিসাবে 54 বছরের, আমরা তো 54 বছর ধরে স্বাধীন। এই 54 বছরের তথাকথিত গণতন্ত্র আমাদের দেশে ছিল 10 বছর। 91 থেকে 2001, একটা বিএনপির, একটা আওয়ামী লীগের। এছাড়া বাকি সবাই আপনি যদি চিন্তা করে দেখেন, একটা একনায়কতন্ত্র নানাভাবে, মানে একনায়কতন্ত্রই চালাচ্ছে। সেটা একদম আপনি যদি হিসাব করেন, প্রথমে বঙ্গবন্ধু, তারপর জিয়াউর রহমান, তারপর এরশাদ, তারপর আপনি যদি দেখেন সবাই কিন্তু একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা? কাদের সবচেয়ে রাজনৈতিক মারপ্যাচের বুদ্ধি সবচেয়ে বেশি? অফকোর্স আওয়ামী লীগের। আমাদের শিল্পী সমাজ, আমাদের যে সিস্টেমটা, এটা আমাদেরকে অনেক স্বার্থপর হতে শেখায় ভাই। এমনিতে আমাদের শিরদারের ক্ষয় হয়ে গেছে, আমাদের মেরুদণ্ড বাঁকা। সো শিল্পী সমাজ আমরা দেখছি যে আচ্ছা, হাওয়াটা আওয়ামী লীগই তো থাকবে, আওয়ামী লীগের কাছেই তো বা যেখানে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে ওরা ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেখানে তো আর তো কেউ নাই, আর তো কোনো অপশন নাই। সো এদের সাথে থাকি, এদের সাথে থাকতে পারলেই চলবে। আর সবাই তো স্বপ্ন দেখতেছে 2041, 2027, একটার পর একটা তো ল্যান্ডমার্ক দিয়ে যাচ্ছে, বুঝছেন না? সো সবাই চায় এই সরকারি দলটা আওয়ামী লীগ দলটার সাথে থাকলেই তারা সেফ থাকবে। বাট এইবার যখন দেখলো যে আল্লাহ রেভলিউশন হয়ে যাচ্ছে, তখন আমি বিশ্বাস করতে চাই অনেকের মনেই এটা হয়েছে যে না, এটা যা হচ্ছে ঠিক না। আর এক পার্টি তো অবশ্যই আছে যাচ্ছে এখন কিন্তু হাওয়া অন্যদিকে, আমরা ওদিকে চলে যাই। দেখেন, সিআরআই এর
সিআরআই যেটা সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউশন এই আওয়ামী লীগের, ওইটাতে যারা বিগত 13-14 বছর ওতপ্রোতভাবে কাজ করছে, তারা যখন দেখি আন্দোলন লিড করে, তখন তো বিশ্বাস করেন মনটা চায় যে ওদেরকে গলা টিপে ধরি, কিন্তু আন্দোলনের সময় এটা করা যায় না। নিয়ম আছে আন্দোলনের সময়, সবচেয়ে বড় দালাল, এটা সবচেয়ে বড় দালাল। নামগুলো আমি অন রেকর্ড বলতে চাই না, বিকজ এটা নীতিগতভাবে আমি বলতে চাই না, নীতিগত জায়গা থেকে, কিন্তু এদেরকে সবাই চিনে। এরা যা করছে, এরা এখন সুশীল শাস্তে চায়, এদেরকে রাস্তার মধ্যে নামায়া পিটানো দরকার, কারণ এরাই কিন্তু দানব বানাইছে এই আওয়ামী লীগ সরকারকে। হ্যাঁ, আপনিও তো ল অ্যান্ড অর্ডারের বাইরে ভায়োলেন্টের দিকে গেলেন। যুদ্ধের সময়, অনেক সময় যুদ্ধের সময় ইউ আর এন্টাইটেল টু ব্রেক দ্য ল, আদারওয়াইজ আপনি যুদ্ধ করবেন কিভাবে? এরা যা করছে, এই যে সরকারটা, এটা দানবে কিভাবে পরিণত হয়েছে বলেন, আপনি বলেন। এদেরকে চাটতে কি বঙ্গবন্ধু পরিষদ, কি মানে চলচ্চিত্র লীগ, মানে সবই তো ওরা করছে। আপনি দেখেন নাই এই যে বঙ্গবন্ধুর শতবর্ষ ইয়েতে আপনি, তারপরে এই যে কি জয় বাংলা কনসার্ট, আপনি দেখেন ঘুরে ফিরে কয়েকটা নামি, ওই এজেন্সি হইলে ঘুরে ফিরে ওই কয়েকটা 1-2টা মানুষই, আপনি ঘুরে ফিরে দেখেন, নাম কিন্তু কমন। এদের কি আপনি দেখবেন? এখন এরা যদি আন্দোলনে যায়, এরা যদি এখন মোর্চা বের করে, তখন কি মনে হয়? এবং আমরা শিল্পীরা সরি ফর মাই লাইফ, আমরা শিল্পীরা এত বোকা, আমরা এদের পিছনে যা দাঁড়াই এবং মনে করি যে আল্লাহ, সো না, এই এখন থেকে ওইটা আর হবে না। তোরা যারা দালালি করছস, তোরা তো সব, তোরা তো চাপতে এই রাক্ষসটাকে বানাইছস, এই শয়তানটাকে রাক্ষস বানাইছস তোরা, তোদের হাতে তো ব্লাড আছে। এরা কাজ করে নাই সেন্ট্রাল এই সিআরআই এর হয়ে, তারপর কি সুচিন্তা আরাফাতের যেটা সুচিন্তা ফাউন্ডেশনের হয়ে, এরা করে নাই। তো আপনি টান দেন না যে লাস্ট 13 বছরের সরকারি কাজগুলোতে আপনি কমনে পেয়ে যাবেন 5 থেকে 7টা নাম। এদেরকে চিহ্নিত করা দরকার না, এদের পানিশমেন্ট হওয়া দরকার না, এরা এখন ঘুরে বেড়াবে। তাহলে ফিজিল হায়াত খান, আপনিও যদি 5-10 লাখ টাকার কাজ পেয়ে যেতেন, তাহলে আপনিও বিটিভিতে ব্যানারের সামনে দাঁড়াতেন কিনা? মানে 5-10 লাখ টাকার কাজ, মানে ভাই আমার তো ভাই 2 কোটি টাকার কাজ যদি আমি পাইতে চাই, না কাজ যদি পাইতে চাইতাম, তো কাজ পাওয়ার এদের সবার থেকে সবচেয়ে বেশি কানেকশন আমার ছিল, আমার তো ঘরে ছিল এমপি। আমি তো না, বলা হচ্ছে যে এই দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ যে ফার্মগেটের যে মুভমেন্ট, যে মুভমেন্ট, তখন টিটকারি আমি গেছি প্রথমবার গেছি, একটা গ্রুপ ছিল, পরে গ্রুপটা থেকে করে দিছে। আমি গেছিলাম প্রথম দিন দেখার জন্য, যে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি নিতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে শিল্পীরা পুরাটাই সিকিউর ছিল না, আর আরেকটা আমার কাছে মনে হচ্ছে এখানে ডাবল এজেন্ট ছিল। দেখেন খুব সিম্পল স্ট্র্যাটেজি, যেহেতু মিলিটারির রেশন খাইছি এতটুকু তো বুঝি। আপনি যদি কী করবেন, আপনি যদি এই ডাবল এজেন্ট হন, আপনি বলবেন যে এই মুহূর্তে আমাদেরকে কিন্তু এঙ্গেজ করতে হবে, নয়তো আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাব। তাহলে আমরা একটা মোর্চা বের করি, মোর্চা বের করলে আমি মনিটর করতে পারবো ওরা আসলে কি চায়। তো ওরা ভাবছিল এটা এতটুকুই। আরে বাংলাদেশ তো শিল্পী, ওই আমরা কয়েকজন যারা ইয়েতে আসি তাই না, যেই লোকটা ছবি আঁকে সেও শিল্পী, যেই লোকটা থিয়েটার করে সেও শিল্পী, যেই লোকটা কবিতা লেখে সেও শিল্পী। তো সব শিল্পীকে তুই কন্ট্রোল করতে পারবি না, তোদের এই গেম তো শেষ করছস। তো তোরা তো করতে চাপতে শেষ করে ফেলছস। এখন আবার যদি তোরা মনে করো যে না আমাকে এখন তো অন্য ভোজটা দিতে হবে, না, সব রেকর্ড আছে, অল রেকর্ডস আর দেয়ার, ডিজিটাল বলেন বলেন, কে কি কাজ করছে, কে কিভাবে করছে, সব আছে। তো এদেরকে আমি তো ছাড়বো না। আপনি ছাড়লে ছাড়তে পারেন ভাই, আমি ছাড়বো না।